প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনটা অনেকটা সেই রকম হয়ে উঠেছিল। 15 বছর অন্তত শেষের 5-7 বছরের চিত্রটা তেমনটাই বলে, অস্বীকার করার উপায় নেই। সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিদেশ সফরের পরে প্রশ্ন করার জন্য গিয়েছেন, কিন্তু সেখানে কোনো প্রশ্ন দেখা যায়নি, তির্যক প্রশ্ন আসেনি, বরং প্রধানমন্ত্রীকে এক ধরনের তেল মেরেছেন, এক ধরনের তৈলাক্ত কর্মসূচি বাস্তবায়ন করেছেন, প্রশংসা করেছেন। বর্তমান সরকারের চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে এরকমই একটা বার্তা পোস্ট করা হয়েছে, একটি ছবি দিয়ে সেই বার্তা, একটা পোস্টার দিয়ে সেই বার্তা পোস্ট করা হয়েছে। এবং শেখ হাসিনার সময়ই সংবাদ মাধ্যম সবথেকে বেশি স্বাধীনতাহীন ছিল। শেখ হাসিনা সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করেছিল। শেখ হাসিনাকে কেউ প্রশ্ন করেনি, কারো মেরুদণ্ড সোজা ছিল না, সবাই তৈলাক্ত সাংবাদিক ছিলেন। এই ধরনের সমালোচনা আসছে এবং আজকে সরকার থেকে এই পোস্ট করে সেটাকে আনুষ্ঠানিক মাত্রা দেয়া হলো এবং একটা তির্যক পোস্টার দিয়ে সেটার একটা ব্যাখ্যা দাঁড় করানো হলো। সেই ব্যাখ্যা যখন দাঁড় করানো হলো তখন একটা প্রশ্ন সামনে আসে যে আমাদের সময়ে যখন দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এই সরকারের আমলে কতটা মেরুদণ্ড সোজা সাংবাদিককে আমরা দেখেছি। সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রাখতে কি দেখেছি, নাকি এর আগে যেভাবে সরকারের গুণগান গাওয়া এবং সরকারের বিরুদ্ধে না যাওয়ার প্রবণতা দেখেছি, ঠিক একই প্রবণতা গণমাধ্যমের এবং সাংবাদিকদের এই সরকারের আমলে দেখছি। যখন বলা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা আছে, যখন বলা হচ্ছে যে এত স্বাধীনতা দেশের মানুষ ভোগ করছে যেটা পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে ছিল না, এমনকি পৃথিবীর অন্য কোনো দেশেও নেই। কি অবস্থা বর্তমানে! শেখ হাসিনা সরকারকে দোষারোপ করে, শেখ হাসিনা সরকারের উপরে দায় চাপিয়ে আমরা কতটা পরিবর্তন করতে পারলাম, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের মেরুদণ্ড নিয়ে কথা। শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তেল মারার অভিযোগ এবং সেটাকে কেন্দ্র করেই সরকার বলছে যে প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি। সেই পোস্টে আপনারা পোস্টটা দেখে নিতে পারেন। সেই পোস্টে একটা পোস্টার, সেখানে দুইটা ছবি, একটা ছবি তেলের বোতল, তেলের জারকিন, আর একটা ছবিতে রক্তাক্ত একটা মানুষের ফেস। সেখানেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যেখানে লেখা হয়েছে সেটা হচ্ছে যে প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি। এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এই দমনপীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের উপরে নেমে আসতো নির্যাতনের খড়গ, অর্থাৎ যারা চেষ্টা করত তাদের উপরে নির্যাতনের খড়গ নেমে আসতো। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিল তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়াও ছিল অন্যতম। অর্থাৎ জুলাই যে কারণে হয়েছে তার মধ্যে অন্যতম এই গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়া, সেটাকে বলা হচ্ছে। আবার প্রধান উপদেষ্টার পেজ থেকে এরকম শেখ হাসিনা আমলের তৈলাক্ত ব্যাপার নিয়ে এই যে পোস্ট দেওয়া হয়েছে, সেই পোস্টের নিচে একজন আবার বেশ তির্যক মন্তব্যও করেছেন। সেই কমেন্টে তিনি লিখেছেন, এনসিপি জোরপূর্বক আমাদের জাতীয় ফুল শাপলা নিয়ে অবৈধ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। খুবই গুরুতর অভিযোগ। এখনও নির্বাচন কমিশন তাকে প্রতীক বরাদ্দ দেয়নি, কিন্তু শাপলা নিয়ে সারা দেশে তারা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে। এতে নির্বাচন কমিশন কিছুই বলছে না। তারপরে তিনি লিখছেন, তাদেরকে ধিক্কার জানায়, জুলাইয়ের বিপ্লব বিক্রি করা এসব ক্ষমতালোভী প্রতারকদের কাছ থেকে জাতি ভালো কিছু প্রত্যাশা করে না। বাংলাদেশের সবাই জানে এনসিপি হলো ডক্টর ইউনূসের কিংস পার্টি, তাই মব তৈরি করে নির্বাচন কমিশন থেকে শাপলা হয়তো ছিনিয়ে নেওয়া যাবে, কিন্তু মানুষের মন জয় করা যাবে না। এই যে এই ধরনের মন্তব্য ঠেকানোর জন্যও তো সরকারকে আমার মনে হয় যে সাবধানী হওয়া উচিত, যেন জনগণ এই ধরনের মন্তব্য না করতে পারে। এই ধরনের মন্তব্যই বলে দেয় যে জনগণ ফুঁসে উঠছে। জনগণকে ফুঁসে উঠতে দেয়া সরকারের জন্য বেশ মারাত্মক ব্যাপার হয়ে যাবে। বাংলাদেশের বেশ সিনিয়র সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর, তিনি প্রশ্ন তুলেছেন
যে শেখ হাসিনা সরকারের সময় সাংবাদিকরা মেরুদণ্ড সোজা করে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারেনি, এটা বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। কিন্তু বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা কেন সংবাদ সম্মেলন করছেন না? শেখ হাসিনা তো প্রতিটা বিদেশ সফর করে এসে সংবাদ সম্মেলন করতেন, সাংবাদিকদের সামনে হাজির হতেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কেন সাংবাদিকদের সামনে হাজির হচ্ছেন না? তার অন্তত একটা সংবাদ সম্মেলন করা উচিত। তাহলে আমরা জানতে পারবো, দেখতে পারবো, প্রমাণ পাবো যে এই দেশে এই মুহূর্তে এই সরকারের আমলে কতটা মেরুদণ্ডওয়ালা সাংবাদিক জন্মগ্রহণ করেছে, যারা মেরুদণ্ড সোজা করে প্রধান উপদেষ্টাকে তির্যক প্রশ্ন করতে পারেন। প্রশংসা নয়, সত্যিকার অর্থে তথ্য বের করার জন্য প্রশ্ন করতে পারেন। আনিস আলমগীরের এই কথা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রফেসর ইউনূসকে একটা সংবাদ সম্মেলনও করতে দেখিনি। আবার যখন মেরুদণ্ড সোজা করা সোজা সাংবাদিকের প্রসঙ্গের কথা বলা হচ্ছে, তখন আমরা প্রফেসর ইউনূসকে বাংলাদেশে দুটো সাক্ষাৎকার দিতে দেখেছি। দুটো সাক্ষাৎকার মানে দেশীয় গণমাধ্যমকে দুটো সাক্ষাৎকার দিয়েছেন, আর একটা হচ্ছে বিবিসি বাংলাকে দিয়েছেন। দেশীয় গণমাধ্যমকে যে দুটো সাক্ষাৎকার দিয়েছেন তার মধ্যে প্রথম আলো সাংবাদিক মানে সম্পাদক মতিউর রহমান, তিনি প্রথম তার সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই সাক্ষাৎকারটা কি আপনাদের মনে আছে? সেই সাক্ষাৎকারটা কি তৈলাক্ত সাক্ষাৎকার ছিল না? এমন কোনো প্রশ্ন ছিল যেটাতে প্রফেসর ইউনূস বিব্রত বোধ করেন কিংবা তার মধ্য থেকে তথ্য বের করে আনার চেষ্টা? প্রতিটা প্রশ্নই ছিল প্রফেসর ইউনূসের প্রশংসা করা এবং উন্নয়নের জয়গান গাওয়া। তাহলে কি আমরা পরিবর্তিত পরিস্থিতিতে মেরুদণ্ড সোজাওয়ালা সাংবাদিক দেখছি? প্রথম আলোর সম্পাদকই যদি এটা করেন, তাহলে অন্যান্য সাংবাদিকরা কী করবেন? একটু ব্যতিক্রম ছিল নুরুল কবির সাক্ষাৎকার। নিউ এজের সম্পাদক নুরুল কবির, তিনি যে সাক্ষাৎকারটা নিয়েছিলেন সেটা বরং বেশ আলোচিত ছিল। সেখানে তিনি খুবই স্মার্টলি তির্যক কিছু প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নের উত্তর দিতে অনেকটা হিমশিম খেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। বিবিসির সাক্ষাৎকারেও সেটা হয়েছে। বিবিসি তাকে নানাভাবে তির্যক প্রশ্ন করেছে এবং সেই তির্যক প্রশ্নগুলোর উত্তর দিতে তিনি হিমশিম খেয়েছেন। এই যে কথা বলা হচ্ছে যে স্বাধীনতা ভোগ করছে কিনা, সাংবাদিকরা স্বাধীনতা ভোগ করছেন কিনা, বা স্বাধীনভাবে প্রশ্ন করার সাহস আছে কিনা, এই উদাহরণে ব্যাপারটা উঠে আসে। একটা প্রমাণ হয়ে যাবে যদি প্রধান উপদেষ্টা একটা সংবাদ সম্মেলন করেন, সেখানে দেখা যাবে যে কতটা মেরুদণ্ড সোজা সাংবাদিক বাংলাদেশে এই মুহূর্তে এই সরকারের আমলে হয়েছেন, যারা প্রধান উপদেষ্টাকে তির্যক প্রশ্ন করতে পারেন, এমন প্রসঙ্গে আনিস আলমগীর বলেছেন। আবার সংবাদপত্রের স্বাধীনতার কথা যখন বলা হচ্ছে, যে শেখ হাসিনার আমলে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, সাংবাদিকদের আক্রমণ করা হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, তখন একটা উদাহরণই যথেষ্ট। এই সরকারের আমলে সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার দায়ে দীপ্ত টেলিভিশন, এটিএন বাংলা, চ্যানেল আইয়ের মতো প্রতিষ্ঠিত 3টি গণমাধ্যমের সাংবাদিকদের চাকরি চলে গেছে। এটা কি শারীরিকভাবে আক্রমণ করার চাইতে কোনোভাবে কম? 3টি পরিবারের, অনেক জায়গায় বলা হয় 4 জনের, 3-4টি পরিবারের যে আপনি উপার্জন ক্ষমতা নষ্ট করে দিলেন, আপনি অস্বীকার করছেন যে আমার জন্য হয়নি, এটা তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মানুষ তো এত বোকা না, মানুষ তো শিশু না, মানুষ তো লেমন জুস খায় না, ললিপপ খায় না, মানুষ বোঝে যে কিসের জন্য কি। সামান্য একজন সংস্কৃতি উপদেষ্টাকে যখন সাংবাদিক প্রশ্ন করলে তার চাকরি চলে যাচ্ছে, তখন প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করলে কি অবস্থা হবে খুব সহজেই সেটা অনুমান করা যায়। আবার এই সরকারের তথ্য উপদেষ্টা তিনি গণমাধ্যম সম্পর্কে একদিন বলেছিলেন যে কিছু কিছু গণমাধ্যম আমরা লক্ষ্য করছি যে তারা জুলাই বিপ্লবকে, জুলাই অভ্যুত্থানকে অভ্যুত্থান বলে না, বিপ্লব বলে না, তারা জুলাই আন্দোলন বলে। গণমাধ্যমের শব্দ প্রয়োগের ক্ষেত্রে সাবধানী হওয়া উচিত। তার মানে হচ্ছে যে তিনি প্রেসক্রিপশন দিচ্ছেন গণমাধ্যম কোন ভাষায় কথা বলবে, কোন শব্দ ব্যবহার করবে। মাহফুজ আলমের কাছ থেকে গণমাধ্যমকে শিখে নিতে হবে। তাহলে শেখ হাসিনা থেকে এই সরকারের পার্থক্যটা কোথায় হলো? পার্থক্য তো নেই, একই তো। হ্যাঁ, একটা হয়েছে, সেটা হচ্ছে যে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি, কিন্তু অভিযোগ রয়েছে 266 জন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, শত শত সাংবাদিকের নামে মিথ্যা
মামলা দেয়া হয়েছে, এরকম তথ্য বিদেশি গবেষণায়, বিদেশি পত্রিকায়, বিদেশি গণমাধ্যম পর্যন্ত খবর করেছে, যেগুলো এই সরকারের জন্য বিব্রতকর। এরকম বিব্রতকর পরিস্থিতি যখন এই সরকারের আমলেও ঘটছে, তখন সরকার শুধুমাত্র শেখ হাসিনা সরকারকে দায় করে নিজেদের দায় যদি মুক্ত হতে চায়, নিজেদের দায়কে যদি অন্যভাবে কনভার্ট করতে চায়, ডাইভার্ট করতে চায়, তাহলে ব্যাপারটা হাস্যকর হয়ে যায়। বরং উদাহরণ সৃষ্টি করতে হবে যে শেখ হাসিনা এই জায়গায় খারাপ ছিল, এই যে দেখো আমি এই জায়গায় ভালো। ওই উদাহরণ দিয়ে নিজেরটাকে জাস্টিফাই করা যাবে না। ওই উদাহরণ দিয়ে নিজেকে শুদ্ধ পরিশুদ্ধ অবস্থায় যেতে হবে, যেটা কোনোভাবেই সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা কিংবা সাংবাদিকদের মেরুদণ্ড সোজা হওয়ার প্রসঙ্গে কোনোভাবেই সত্য নয়। দর্শক, আপনার কি মনে হয়, আমরা কি আগের তুলনায় বর্তমানে সাংবাদিকদের স্বাধীনতা ব্যাপক হারে দেখছি, নাকি এখনকার সংবাদপত্র উপদেষ্টাদের কিংবা সরকারের সমালোচনা করতে ভয় পাচ্ছে, এনসিপি নেতাদের সমালোচনা করতে ভয় পাচ্ছে? কদিন আগেই আনিস আলমগীরই বললেন যে এই যে বেছে বেছে বিভিন্ন টক শোতে বেছে বেছে শুধুমাত্র জুলাইয়ের পক্ষে কথা বলবে, এই সরকারের পক্ষে কথা বলবে, এনসিপির পক্ষে কথা বলবে, এই মানুষদের গণমাধ্যমে টক শোর জন্য ডাকা হচ্ছে। কোনো বিরুদ্ধ মতের কাউকে ডাকা হচ্ছে না যে সমালোচনা করবে, যার কারণে টক শো আর এখন কেউ দেখছে না। এদেরকে ডাকা হচ্ছে না কেন? মালিকরা ভয় পাচ্ছে, মবের ভয় পাচ্ছে। যদি অন্যদেরকে ডেকে মবের শিকার হয়, কারণ মবের ভয় তো আছে যেখানে সেখানে মব, এমনকি সংবাদ মাধ্যমেও তো মবের ঘটনা আমরা দেখেছি, বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে এসেছে। হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে লিস্ট ধরিয়ে দিয়ে এসেছে যে এর চাকরি থাকবে, এর চাকরি থাকবে না। বিভিন্ন গণমাধ্যম দখল হয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এই ব্যাপারগুলো তো রয়েছে, এই ব্যাপারগুলো থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। তবেই আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবো যে শেখ হাসিনা সরকার যে ভুলগুলো করেছে, যে খারাপ কাজগুলো করেছে, শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকরা যে তেল মেরেছে, এখন সেই অবস্থা নেই। সাংবাদিকদের এখন তেল মারতে হয় না, কারণ সাংবাদিকরা বীর দর্পে মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করতে পারেন, তাদের চাকরি চলে যায় না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।